নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি মজার হাসির গল্প পরিবেশন করব। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম কবি সম্বর্ধনা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা হাসির মজার একটি গল্প, কবি সম্বর্ধনা। রামবাবু একজন মস্ত বড় সাহিত্যিক। তোমরা না জানলেও তোমাদের দাদারা তার নাম জানেন। আর যদি কোনো দিন মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়ে থাকো, তাকে তোমরা সেন্টারের ফ্ল্যাগের কাছে গ্যালারির সবচেয়ে নিচের ধাপে দেখে থাকবে। বয়স বেশি নয়, কিন্তু দেখতে একটি আস্ত গন্ডার। যেমন থলথলে মোটা ভুঁড়ি, তেমনি গাছের গুঁড়ির মতো হাত পা। তার ওপর ঘাড় নেই বললেই চলে। মাথাটা টাইমপিসের ঘড়ির মতো এই একটুখানি স্ক্রুর মতো কাঁধের ওপর এঁটে বসেছে। তবু তো মাঠে তোমরা তাকে জামা গায়ে দেখে থাকবে। কিন্তু মোহনবাগানের গুঁফোদা যেদিন ডারহামকে গোল দিল, সেদিন গায়ের জামা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে তাঁর সেই প্রলয় নৃত্য তো দেখোনি। ও হরি, যেমনি জামা তাঁর ছিঁড়ে ফেলা, অমনি নৃত্যের প্রাবল্যে তাঁর ভুঁড়ির খাঁজ থেকে পয়সা, আনি, বিড়ি ও দেশলাইয়ের কাঠি টপাটপ ঝরে পড়তে লাগলো। ওই ভুঁড়িটি তাঁর পৈতৃক মানি ব্যাগ। পকেট কাটারা কোনো কালেই ওই বিরাট গোলক ধাঁধার সন্ধান পাবে না। চেহারা দেখেই যদি নাক সিটকো, তবে তোমাদের তারিফ করতে পারবো না। কেননা পরনি সেই কথাটা, যা কিছু ঝকঝক করে সব সোনা নয়। রামবাবু একজন মস্ত কবি। কে জানে, হয়তো একদিন তাঁরই পদ্য তোমাদের মুখস্থ করে পরীক্ষায় পাশ করতে হবে। এখনো না হয় তার নামটাম হয়নি, কিন্তু কবিদের সুখ্যাতি নাকি তাদের মৃত্যুর পরেই হয়ে থাকে। অতএব রামবাবুরও সময় ফুরিয়ে যাচ্ছে না। নাম একদম কিছু হয়নি, তাই বা বলি কি করে? বাড়িতে স্ত্রী না হয় উঠতে বসতে মুখ ঝামটা দেয়, কবিতার খাতায় আগুন করে দুধ গরম করে। কিন্তু হিরুকে জানো তো? কাঁসারিপাড়ার সেই হিরু, মিত্র স্কুলে সেকেন্ড ক্লাসে 7 বছর যে বসে আছে। বা হিরুকে জানো না? আমি আর কি বলবো, তোমাদের দাদাদের জিজ্ঞেস করো, তাদের কেউ কেউ নিশ্চয়ই তার সঙ্গে পড়েছেন। সেই হিরু রামবাবুর একজন প্রধান ভক্ত। লাইনের সঙ্গে লাইন মিলিয়ে সেও রামবাবুর মতো আকাশে উঠতে চায়। রামবাবুর জন্যে সে ম্যাচে গ্যালারিতে জায়গা রাখে, এবং তাঁর জন্যে জায়গা রাখবার অর্থ হিরুকে তক্তার ফালিটার ওপর চিৎপাত হয়ে শুয়ে থাকতে হয়। তবু অত বড় কবি তার পাশে বসবে, সেইটাই হিরুর অহংকার। খেলার মাঠে রামবাবু যে চিনে বাদাম খান, তার খোসাগুলি হিরু সযত্নে কুড়িয়ে রাখে। কে জানে, হয়তো একদিন এই স্মৃতিচিহ্নগুলির ভয়ানক দাম হবে। হিরুকে কষ্ট করে আর ম্যাট্রিক পাশ করতে হবে না। একদিন অতি কাঁচুমাচু হয়ে হিরু রামবাবুকে বললে, আমার দাদা আপনার সঙ্গে দেখা করতে চান,
তিনি একদিন আপনাকে আমাদের বাড়িতে চা খাবার কথা বলে দিলেন। গরিবের বাড়িতে পায়ের ধুলো দেবেন দয়া করে। কথাটা বলি বলি করেও এতদিন বলতে পারছিলাম না, আপনার সময়ের ক্ষতি হয়ে যাবে। তবু যদি। রামবাবু জিজ্ঞেস করলেন, কে তোমার দাদা? চোখ কপালে তুলে হিরু বললে, দাদাকে চেনেন না? তিনি একজন মস্ত সমালোচক, আপনার প্রশংসায় পঞ্চমুখ। লোকে আপনাকে এখনো ঠিক বুঝতে পারেনি, কিন্তু দাদা বলেন আপনি রবি ঠাকুরের চেয়েও এক হিসেবে বড় কবি। রামবাবু গলে গিয়ে বললেন, সে কথাটা দেয়ালে প্ল্যাকার্ড মেরে তোমার দাদাকে রটিয়ে দিতে বলো না। যাব একদিন, এমন গুণীর সঙ্গে দেখা না করে পারি? কালকেই যাব ক্ষণ, কি বলো? খুশিতে গদগদ হয়ে দু হাত কচলাতে কচলাতে হিরু বলল, আপনার দয়া, কাল ম্যাচ নেই। এই ধরুন এই 6টার সময় আমি যোগুবাবুর বাজারে স্টপে আপনার জন্যে দাঁড়িয়ে থাকব। আপনি আসবেন শুনলে আমাদের পাড়ায় হইচই পড়ে যাবে। যাবেন দয়া করে, গণ্যমান্য আরও 2-5 জনকে ডাকা যাবে ক্ষণ। আনন্দে দিশেহারা হয়ে রামবাবু বাড়ি ফিরলেন। এই তাঁর প্রথম প্রকাশ্য সম্বর্ধনা হচ্ছে। শুধু ফাঁকা স্তুতিবাদ নয়, দস্তুর মতো এক পেট ভোজন, বিলিতি কায়দায় একেবারে চায়ের টেবিলে নেমন্তন্ন। খবরটা কাল আনন্দবাজার পত্রিকায় বের করে দিতে হবে। পরদিন বিকেলে তাঁর সাজগোজের বিরাট আয়োজন দেখে রামবাবুর স্ত্রী বললেন, এত সেজেগুজে যাওয়া হচ্ছে কোথায়? আয়নার সামনে দাঁড়িয়ে এসেন্সের শিশির মধ্যে কর্কটা ডুবিয়ে নিয়ে গোঁফের ওপর বারে বারে ঘষছিলেন। বললেন, দেখো তো নাপতে বেটা ঘাটটা কেমন চেঁচেছে। মুখ ঘুরিয়ে স্ত্রী জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হচ্ছে শুনতে পাই? আর বলো না, তোমরা তো কবির সম্মান করতে শিখলে না। কিন্তু তাই বলে বাংলাদেশের সব পাঠক তো তোমাদের মতো মূর্খ নয়। তারা আমায় বুঝতে শিখেছে। জানলা দরজা ভেজিয়ে কতকাল আর সূর্যের আলো ঠেকিয়ে রাখা যায় বলো? স্ত্রী বললেন, তা তো বুঝলাম, কিন্তু রাত্রে আজ মাংস রাঁধবো ভেবেছিলাম। সকাল সকাল ফিরো, বুঝলে? দুধ তোর তোমার মাংস। রামবাবু ধমকে উঠলেন, এদিকে আমার চায়ের নেমন্তন্ন আর উনি যাচ্ছেন মাংস রাঁধতে। পৃথিবীর কোনো খবর তো আর রাখো না। আমার ভক্তরা মিলে আমাকে আজ অভিনন্দন দিচ্ছে। অভিনন্দন মানে জানো? বানান করো দেখি। হ্যাঁ, তোমাকে বোঝাতে গেলেই হয়েছে। অত কথা শুনতে চাই না। রাত্রে কোথাও থেকে যেন খেয়ে এসো না। খেয়ে আসবো না মানে? হ্যাঁ? রামবাবু একেবারে ক্ষেপে উঠলেন, আমার কিনা চায়ের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, মাত্র 1 বাটি চা নয়, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, ক্রিম রোল, ক্রিম ক্যাকার। নাম শুনেছ কোনো কালে? রাত্রে আমি কিছু খাবও না, বুঝলে? মার্বেল টপ টেবিলে বসে খাওয়া। তোমায় আর কি বোঝাবো। রামবাবু ভবানীপুরের বাস ধরলেন, কিন্তু যোগুবাবুর বাজারের কাছে নেমে হিরুকে কোথাও দেখা গেল না। ব্যস্ত হয়ে লাভ নেই, আরও খানিকক্ষণ দাঁড়ানো যাক। লোকজন জোগাড় করা, গ্যাস জ্বালানো, খাবার দাবার ফরমাশ করা, সব তো একা ওকে করতে হচ্ছে। একটা কোনো গাড়ি বা না ওকে ঠিক করতে হয়।
রামবাবু গ্যাস পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই 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 আসছে হিরু। ও নতুন কবি হচ্ছে কি না তাই সময় সম্বন্ধে ঠিক ধারণা নেই। রামবাবুর কাছে এসে হিরু বললে, এই নামলেন বুঝি বাস থেকে? আসুন আসুন, বাস যা থেমে থেমে চলে। রামবাবু বললেন, কিন্তু এখন টি টাইম ছেড়ে যে ডিনার টাইম হয়ে গেল। হিরু হাত কচলাতে কচলাতে বললে, তাতে কি, চলুন চলুন। প্রকাণ্ড বাড়ি, হিরুরা বনেদি বড়লোক, কিন্তু দরজায় না ঝুলছে আম পাতার মালা, না দেখা গেল কলা গাছ পোতা। লোকজনের সারা শব্দও নেই, কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা গেল না। উদ্বিগ্ন হয়ে রামবাবু জিজ্ঞেস করলেন, আর কেউ এখনো আসেনি বুঝি? হিরু বিনয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে বললে, দাদা সবাইকে বারণ করে দিলেন, বললেন কবির সঙ্গে আলোচনায় বাজে লোকের ভিড় বাড়িয়ে কাজ নেই। মুখখানা হাঁড়ি করে রামবাবু হিরুর সঙ্গে উঠোন পেরিয়ে একটা ঘরে ঢুকলেন। ছোট নোংরা ঘর, কাঠের দেয়াল দিয়ে ঘেরা। মেঝের ওপর ফরাশ পেতে খালি গায়ে একটা লোক বসে আছে। লোকটার কোলের কাছে একটা জল চৌকি, তাতে সে একটা কাগজ পেতে কি জানি সব লিখে চলেছে। বয়স প্রায় 30-এর কাছাকাছি। রামবাবু ঘরে ঢুকতেই প্রকাণ্ড ছায়া পড়ে ছোট ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল। লোকটা চোখ তুলে তাকালো। হিরু পরিচয় করিয়ে দিলে, দাদা, ইনি হচ্ছেন রামবাবু, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হিরুর দাদা গায়ের ওপর তাড়াতাড়ি কোঁচার খুঁটটা জড়াতে জড়াতে বললেন, বসুন বসুন, যা হিরু, শিগগিরই যা, ঠাকুরকে জল চাপাতে বলে দিয়ে আয়। হিরু বাড়ির ভেতর চলে গেল, আর রামবাবু জড়সড় হয়ে মেঝের ওপরই বসে পড়লেন। নিরাশ হয়ে লাভ নেই, ভক্তের দল নাই বা এলো, তবু পেট পুজোই বা এই দুর্দিনে কয়জন করাতে চায়। তাই মুখে হাসি টেনে রামবাবু জিজ্ঞেস করলেন, কি লিখছেন? আমার কবিতা সম্বন্ধে কোনো আলোচনা নাকি? কাগজটা তাড়াতাড়ি উল্টে রেখে হিরুর দাদা বললে, না না, একটা সাবস্ট্যান্স লিখছি, পরীক্ষায় এসে পড়েছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আর বলেন কেন, ম্যাট্রিকটাই এই বছর আষ্টেক ফেল মারছি। এই যে হিরু, এসেছিস? এই জলের কদ্দূর? হিরু বললে, বৌদি ধমকে দিলে, বললে উনুন থেকে ভাতের হাঁড়ি বারে বারে নামানো যাবে না। হিরুর দাদা বললে, আচ্ছা, উনি না হয় একটু বসবেন। কি বলেন, এক পেয়ালা চা খেয়ে গেলে আর ক্ষতি কি? নতুন আর কি লিখলেন? দেখুন, আপনার সম্বন্ধে আমি একটা দীর্ঘ সমালোচনা লিখব। রামবাবু উৎসুক হয়ে বললেন, কি নিয়ে? আমার কবিতা না গল্প? ওসব বাজে আলোচনা আমি লিখি না। আমি লিখব আপনার নাম নিয়ে, আপনার সমস্ত মাহাত্ম্য ওই নামে। আপনি যে সব্বাইকার চেয়ে শ্রেষ্ঠ তা আপনার নামেই বোঝা যাচ্ছে। আমার নামে? রামবাবু বিস্ময়ে হাঁ করে রইলেন। হিরুর দাদা বলতে লাগলেন, এই দেখুন না, ছাগলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাম ছাগল, পাখির মধ্যে রাম পাখি, দার মধ্যে রাম দা, ছেলেদের মাসিক পত্রের মধ্যে রাম ধনু, তেমনি কবির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি, রাম কবি। কি সত্যি কি না? রামবাবুর তো চক্ষু স্থির। হিরু কতক্ষণে খাবারের থালাটা নিয়ে আসে, কেননা নিতান্ত দেশি মতেই তাঁর অভ্যর্থনা হচ্ছে, তারই আশায় তিনি অস্থির হয়ে উঠলেন।
হিরু এসে বসল। রামবাবু বললেন, রাত হয়ে যাচ্ছে হিরু। মুখের কথাটা লুফে নিয়ে হিরুর দাদা বললে, হ্যাঁ, আর ওকে বসিয়ে রেখো না। উনি তো আর তোমার মতো ভবঘুরে লোক নন। সময়ের দস্তুর মতো দাম আছে। এতক্ষণে 2-4টে কবিতা গজিয়ে যেত। কি বলুন? হিরু বললে, বা আর একটু বসুন, চা আসছে। রামবাবু কোমরের কষিটা নামিয়ে ভুঁড়িটাকে একটু আলগা দিলেন। কিন্তু উড়ে চাকরের হাতে নেহাতি এক পেয়ালা মাত্র চা। তার পেছনে বহু দূর পর্যন্ত আর কাউকে দেখা গেল না। হিরু গর্জে উঠল, কিরে, চায়ে দুধ দিসনি একেবারে? দে, আমার কাছে দে। বলে চায়ের কাপটা চাকরের হাত থেকে তুলে নিয়ে হিরু ফের ভেতরে চলে গেল। হিরু যখন গেছে তখন অমনি শুধু হাতে আসবে না। হিরুর দাদা কাগজটা রামবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বললে, আপনি তো এত সব লেখেন, দয়া করে আমার এই সাবস্ট্যান্সটা লিখে দিন না। দাঁত ফুটায় কার সাধ্যি, এখনই আবার মাস্টার মশাই এসে পড়বেন। এত বড় ধাড়ির আবার মাস্টার! রামবাবু বললেন, আমার এখন সময় হবে না। হিরুর দাদা বললেন, তা যা বলেছেন, মিছিমিছি হিরু আপনাকে অমনি বসিয়ে রেখেছে কেন? চায়ে দুধ একটু কম হলে কি হয়? রামবাবু গুম হয়ে তবু বসে রইলেন। যাক, ওই হিরু আসছে, কিন্তু পেছনে আর কেউ নেই তো। দুবার যাওয়া আসা করায় পেয়ালার চাও অর্ধেক হয়ে গেছে। ঠান্ডা কালো চা, ওপরে ছাঁকা ছাঁকা কতগুলি স্বর ভাসছে। চায়ে নাকি ক্ষুধা নষ্ট হয়, সেই ভরসায় রামবাবু এক চুমুকে তলানি শুদ্ধ পেয়ালাটা সাবার করে ফেললেন। হিরুর দাদা হিরুকে বললে, কি রে তুই? ভদ্রলোক এলো, এত বড় নামজাদা রাম লেখক, তাকে কিছু খাবার পর্যন্ত খাওয়ালি না? তা বাজারের বাজে খাবারে খালি পেট খারাপ করে। নিন, আমার এই পান নিন, মিঠে পান, আস্ত একটি এলাচ দিয়ে সাজা। বলে হিরুর দাদা ট্যাগ থেকে ডিবে বার করে একরত্তি একটি পান রামবাবুর দিকে এগিয়ে দিলে। পানটি মুখে পুরতেই হিরুর দাদা বললে, ওকে তুই কতক্ষণ বসিয়ে রাখবি? এতে তুই বাংলা সাহিত্যের কি ক্ষতি করছিস কিছু খেয়াল আছে? হিরু রামবাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বললে, যে চায়ের পেয়ালায় আপনি আজ চুমুক দিলেন, সেটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে রাখব। রামবাবু বললেন, শুধু শুধু অতগুলি টাকা খরচ করবে কেন? তা দিয়ে বরং আমার শ্রাদ্ধের ব্যবস্থাটা করো। বলে তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু উদরে আগুন জ্বলছে। ওই আধ কাপ চা যেন অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। এখন তিনি কি করেন? বাড়ি ফিরবার জো নেই। বাড়ি ফিরে এখন খেতে চাইলে তার সমস্ত কবি সম্মান মাঠে মারা যাবে। লজ্জায় আর মুখ দেখাতে পারবেন না। হায়, বাড়িতে আজ মাংস হচ্ছিল। ঘ্রাণে সমস্ত ঘর বাড়ি আমোদিত হয়ে আছে। বাটিতে বাটিতে সবাই হয়তো কত ফেলে ছড়িয়ে খাচ্ছে। থালার ধারে ধারে চিবনো হাড়ের সব পাহাড় উঠে গেল। আর তাঁর ভাগ্যে কিনা আধ কাপ কেলে কুষ্টি তেতো চা। রামবাবু দিক বিদিক না তাকিয়ে একটা খাবারের দোকানে ঢুকে পড়লেন। প্রকাণ্ড একটা ঠোঙা সাজিয়ে রাজ্যের খাবার নিয়ে তিনি গিলতে শুরু করলেন। কিন্তু দাম দেবার সময় পকেট হাতড়ে, মানিব্যাগ কোথায়? ভদ্রলোক সাজতে গিয়ে টাকা পয়সা যে চামড়ার থলিতে করে তিনি পকেটে রেখেছিলেন। সর্বনাশ! এখন কি হবে? চায়ের কাপ সোনা দিয়ে বাঁধিয়ে রাখবার জন্য আলগোছে হিরু হয়তো সেটা তুলেই নিয়েছে।
দোকানদাররা সব তাকে জাপটে ধরলে, বললে, খেয়ে দাম না দিয়ে ঠকাবার মতলব, পুলিশ ডাকবো এক্ষুনি। রামবাবু বললেন, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি রামলোচন নাগ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি। তোমাদের 2.5 টাকা নিয়ে পালাবো না। পালাবে না? তবে হাতের তোমার ওই আংটি, শার্টের ওই বোতাম রেখে যাও, এমন ঢের জোচ্চর আমরা দেখেছি। অতএব ওই সব দামি আংটি আর বোতাম দিয়ে রামবাবু ছাড়া পেলেন। বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হলো? রামবাবু বললেন, জোয়ানের আরোকে শিশিটা শিগগির দাও তো। যা এক গাদা খাইয়ে দিয়েছে, মাংস, চপ, পোলাও, অত শত কি নাম জানি? রাজ্যের খাতায় নিজের নাম দস্তখত করতে করতে আঙুলগুলো ব্যথা হয়ে গেছে। বলে রামবাবু আঙুল মটকাতে লাগলেন। হ্যাঁ, তোমার আংটি কোথায়? রামবাবু হেসে বললেন, আমার এক ভক্ত এক নাগারে আমার কবিতা এত মুখস্থ বলতে লাগলো যে তাকে ওটা প্রাইজ দিয়ে ফেলেছি, নইলে যে মান থাকে না। তবে ছেলে মানুষ ভক্ত, কাল ভাবছি গোটা 2.5 টাকা দিয়ে ওটা ছাড়িয়ে নিয়ে আসবো, কি বলো? আর দিয়েছে? রামবাবু বললেন, না দিলে তো বয়ে গেল, ভারী তো একটা আংটি। যা সম্মান আজ পেলাম, পৃথিবীর কোনো অর্থ ভাণ্ডারে তার উপযুক্ত দাম নেই। বলে তিনি প্রচুর হাসতে লাগলেন। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।